আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ল্যাব থেকে নয়, চীনে বাদুড় থেকে ছড়িয়েছে করোনা, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে মৃতের সংখ্যা 1,71,700-র বেশি। দেশে করোনায় আরও 9 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 434 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 110-এ। জ্বর শ্বাসকষ্ট নিয়ে দেশের 7 জেলায় 10 জনের মৃত্যু। ত্রাণের দাবিতে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায়, আর বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ। চাল চোরদের ক্ষমা নেই, ত্রাণ বিতরণে কোনো বৈষম্য চলবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। চাল চুরির মহোৎসবে নেমেছেন সরকারি দলের নেতারা, অভিযোগ রিজভির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ল্যাব থেকে নয়, প্রাণী বিশেষ করে বাদুড় থেকে করোনা ভাইরাস ছড়িয়ে থাকতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সম্ভাব্য সব ধরনের প্রমাণ খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার জেনিভায় এক সংবাদ ব্রিফিংয়ে এই সংস্থাটির মুখপাত্র ফাদেলা সাইব নিশ্চিত করেন, গেল বছর চীনে উৎপত্তি হওয়া এই করোনা ভাইরাসটি কোনো ল্যাব বা অন্য কোথাও তৈরি করা হয়নি। তবে এই ভাইরাসের সম্ভাব্য উৎপত্তি হিসেবে প্রাণী, বিশেষ করে বাদুড় দায়ী বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ভারতের রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নতা কর্মীর পুত্রবধূর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সতর্কতার কারণে ভবন কমপ্লেক্সের 125টি পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে। কিছুদিন আগে ওই পরিচ্ছন্নতা কর্মীর পুত্রবধূর মা নিজ গ্রামে করোনায় মারা যান। এরপর করোনা পরীক্ষায় সবার নেগেটিভ এলেও সেই পুত্রবধূর পজিটিভ আসে। অন্যদিকে করোনার বর্তমান হটস্পট যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে লকডাউন বিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইন্ধন দেওয়ার অভিযোগ এনেছেন ডেমোক্রেট গভর্নররা। করোনা ঠেকাতে মার্কিন নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিতে হোয়াইট হাউসকে অনুরোধ জানিয়েছেন তারা। এদিকে গেল একদিনে বিশ্বে 5,331 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 1,71,700 শতাধিক। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 73,000-এর বেশি মানুষ। এতে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 25,03,000 ছাড়িয়েছে। মহামারী করোনায় সবচেয়ে নাজুক দেশ যুক্তরাষ্ট্রে সোমবার 1,932 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে 177 বাংলাদেশি সহ মৃতের সংখ্যা এখন 42,500-এর বেশি। আক্রান্ত 8 লাখেরও কাছাকাছি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 6.5 লাখের বেশি মানুষ। এ পর্যন্ত দেশটিতে 40,26,000-এর বেশি জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদিকে ইউরোপে কমতে শুরু করেছে মৃতের হার। গেল একদিনে ফ্রান্সের সবচেয়ে বেশি 547 জনের মৃত্যু হয়েছে, ইতালিতে 454 জন, আর স্পেনে 399 জন। তবে মৃতের তালিকায় শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন 24,000-এর বেশি নাগরিক। মৃতের তালিকায় 20,000 ছাড়িয়েছে স্পেন ও ফ্রান্স। চীনে 4,632 জন মারা গেছেন। নতুন করে 91 জনের মৃত্যুতে ইরানে মৃতের সংখ্যা 5,200 ছাড়িয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা 90,000 ছাড়িয়ে গেছে তুরস্কে। এরই মধ্যে দেশটিতে মারা গেছেন 2,140 জন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এতে করে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 110-এ। এই নতুন শনাক্ত রোগী 434 জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত শনাক্ত হল 3,382 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, দেশে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। তিনি জানান, সারা দেশ থেকে 3,128 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 2,974টি। এই পরীক্ষা থেকে কোভিড-19 বা করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে 334 জনের। এতে করে দেশে মোট শনাক্ত করোনা রোগী হল 3,382 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জনের, আর এতে করে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 110 জনে। এই 9 জনের মধ্যে পুরুষ 5 জন, মহিলা 4 জন, এবং তাদের বয়স যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 60 3 জন, 50 থেকে 60 3 জন এবং 40 থেকে 50-এর মধ্যে 3 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2 জন এবং এ পর্যন্ত
87 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই কর্মকর্তা। আবারও বলছি, আপনারা বাড়িতে থাকুন, নিজের ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন। বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে নিজে হাত ধুবেন এবং পরিবারের সকলকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করবেন। একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন। বিশেষ জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং সর্দি কাশি হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ঘরে তৈরি 3 স্তর বিশিষ্ট মাস্ক ও কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় করোনার উপসর্গ নিয়ে আজ মারা গেছেন 10 জন। এদের মধ্যে সাতক্ষীরা, খুলনা ও মৌলভীবাজারে 2 জন করে, আর 1 জন করে মারা গেছেন বরিশাল, গোপালগঞ্জ, ফেনী ও বগুড়া জেলায়। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনার নতুন রোগী। খুলনায় করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার মারা গেছেন ফেরদৌসী আরা নামে এক বৃদ্ধা এবং নুরুজ্জামান খান নামে এক যুবক। দুজনই জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সাতক্ষীরায় জ্বর ও শ্বাসকষ্টে 2 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিমপাড়ার আব্দুর রহিম নামের এক নৈশপ্রহরী ও আশাশুনির কাকবাসিয়া গ্রামের রেজাউল করিম নামের এক কলেজ শিক্ষক মারা গেছেন। তাদের 2 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে পুরো জেলায়। মৌলভীবাজারে মারা গেছেন 2 যুবক। জ্বর, কাশি ও শ্বাসকষ্টে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া চা বাগানে 1 জন এবং জুড়ি উপজেলার সাগরনাল চা বাগান এলাকায় 1 জনের মৃত্যু হয়। করোনার উপসর্গ নিয়ে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে মারা গেছেন 1 যুবক। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন 1 জন। তার বাড়ি ভোলার দৌলত খান উপজেলায়। 19 এপ্রিল হৃদরোগের কথা বলে হাসপাতালে ভর্তি হন তিনি। ফেনীর দাগনভূঞা উপজেলায় সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন মসজিদের এক মুয়াজ্জিন। নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তার বাড়িসহ আশপাশের 5টি বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঢাকা থেকে যাওয়া 1 যুবক মারা গেছেন। শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এদিকে বেশি ঝুঁকিপূর্ণ জেলা গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 107 জন। এদের মধ্যে সহকারী কমিশনার, পুলিশ, ডাক্তার ও নার্স রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 279 জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন 2 জন। হবিগঞ্জে একদিনে চিকিৎসক সহ 10 জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই হোম কোয়ারেন্টিনে আছেন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে শেরপুরে 2 পুলিশ কর্মকর্তা সহ 7 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 24 জন বলে জানিয়েছেন সিভিল সার্জন। মুন্সিগঞ্জে নতুন 8 জন সহ মোট আক্রান্ত 51 জন। রংপুর বিভাগের 8 জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন 1000-এরও বেশি, আর আইসোলেশনে আছেন 62 জন। রাজশাহী বিভাগে 8 জেলায় আক্রান্ত 18 জন। তাদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যাওয়া গার্মেন্টস কর্মী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, খুলনায় করোনার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী আতিয়ার পারভেজের কাছে। আতিয়ার, জ্বর, শ্বাসকষ্টে খুলনায় 2 জনের মৃত্যুর খবর আমরা জানিয়েছি সংবাদে। সেখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদের জানান। নাদিরা, এর আগে আমি যেমনটি জানিয়েছিলাম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে আজ 2 জনের মৃত্যু হয়েছে। তারা জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। প্রকৃতপক্ষে কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা আমরা এখনো জানতে পারিনি। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে নুরুজ্জামানের লাশ আমরা আজ দীর্ঘক্ষণ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় পড়ে থাকতে দেখেছিলাম। পরে লাশ দাফন কাফনের জন্য গঠিত একটি স্বেচ্ছাসেবক টিম তা গ্রহণে রাজি হয়। এ বিষয়ে কিছুক্ষণ আগে আমরা মৃতর যে স্বজন তাদের সাথে কথা বলেছি, তারা এখন লাশ নিতে রাজি হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত জ্বর, সর্দি, কাশিজনিত সমস্যায় মোট 12 জনের মৃত্যু হয়েছে। আর খুলনা বিভাগের চিত্র যদি একটু বলি, খুলনা বিভাগে এখন পর্যন্ত 8 জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্যে 2 জন পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাশিদা সুলতানা। নাদিরা। আতিয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে সরাসরি কথা বলছিলেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। ত্রাণের দাবিতে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমজীবীরা।
এদিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। ত্রাণের দাবিতে মঙ্গলবার দুপুরে রংপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের শ্রমজীবীরা। এ সময় আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, কাজকর্ম না থাকায় ঘরে খাবার নেই। খেটে খাওয়া এসব মানুষ সড়কে নামতে বাধ্য হয়েছে। পরে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে খাদ্য সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ত্রাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কয়েক ঘণ্টা ঘেরাও করে রাখে কয়েকটি ইউনিয়নের নারী, পুরুষ ও শিশুসহ বহু মানুষ। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে ঘটনাস্থল ত্যাগ করে তারা। এদিকে গাজীপুরের ছয়দানা হাজির পুকুর এলাকায় সকালে বিক্ষোভ করে অতিথি সোয়েটার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এতে আটকা পড়ে পণ্যবাহী গাড়ি। দর্শক, রংপুরের করোনা পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী জুয়েল আহমেদের কাছে। জুয়েল, রংপুরের করোনা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। নাদিরা, ক্রমশই কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে রংপুর অঞ্চলে করোনার সংক্রমণ। ইতিমধ্যে ৮টি জেলায় কিন্তু এই রোগের সংক্রমণ দেখা দিয়েছে এবং আক্রান্তের সংখ্যা হচ্ছে প্রায় ৬০ জন। আজকে ২৪ ঘন্টায় আজকে যেটি আমরা পেয়েছি, আজকে ৫ জেলার ৮ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে হচ্ছে রংপুরের ২ জন, একজন হচ্ছেন মিঠাপুকুর উপজেলার স্বাস্থ্যকর্মী আর একজন বেসরকারি ক্লিনিক মালিক, তিনি আক্রান্ত হয়েছেন। এছাড়া যে পরিস্থিতি আমরা দেখছি যে নগরীতে কিন্তু এর আগে কখনই নাদিরা ছিল না এই সংক্রমণ রোগীর সংখ্যা, সেটি কিন্তু এই প্রথম আজকে কিন্তু নগরীতে, রংপুর নগরীতে যে ৩৩টি ওয়ার্ড আছে তার মধ্যে আজকে একটি ওয়ার্ডে কিন্তু এই ব্যক্তিকে আমরা পেলাম। তো সবকিছু মিলিয়ে আমরা যেটি দেখছি যে মানুষের যে মধ্যে যে ভীতি, আসলে করোনা ভীতি, সেটা কিন্তু নাদিরা নেই একেবারে। তাদের ভীতি আছে কিন্তু প্রশাসনের ভীতি। দিনের বেলা যখন প্রশাসন থাকে তখন কিন্তু আসলে লোকজন খুব একটা চলাচল করে না, কিন্তু যখনই প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী চোখের আড়াল হয়ে যায় তখনই কিন্তু আসলে মানুষের আবার সমাগম থাকে, সড়কে বলেন, বাজারে বলেন, সবখানেই। তো আইন শৃঙ্খলা বাহিনী আজকে পর্যন্ত কঠোর হয়েছে। আমরা একটু আগেও খবর পেয়েছি, মেট্রো কমিশনারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন আগামীকাল থেকে কিন্তু যে লকডাউনের যে অবস্থা রংপুর জেলাকে, সেটি কিন্তু আরো খুব শক্ত অবস্থানে নেবেন। জেলা প্রশাসনও তাই বলেছে, যেভাবে হোক না কেন করোনার সংক্রমণ আসলে প্রতিরোধ করতে হবে, এই যুদ্ধে সবাইকে জয়ী হতে হবে, এই ঘোষণা কিন্তু দিয়েছেন নাদিরা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে কথা বলছিলেন সহকর্মী জুয়েল আহমেদ। নড়াইলে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এক যুবক। দীর্ঘদিন বাড়িতেই চিকিৎসা নেওয়ার পর ৩ বারের নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে। জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। আমরা যেন এমন কিছু না করি যে একজন করোনা হয়েছে তার মানেই তাকে দূরে ফেলে দেবো কিংবা করবো, দূরে তার কাছে যাওয়া যাবে না, এমন না। সাবধানে তার সেবা যত্ন করলে সে 100% সুস্থ হয়ে যাবে। যেমন আমার ফ্যামিলির লোক আমার সঠিকভাবে, বিশেষ করে আমার মার কথা বলবো, তিনি সব সময় আমার পাশে ছিলেন এবং দূরত্ব বজায় রেখে আমার সেবা করছেন। ইনশাল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ এবং সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেফ থাকা। আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন, কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন, প্রথমে সে নিজেকে আগে সেভ করবেন সবার থেকে, আপনার ফ্যামিলির লোক থেকে, এবং সঠিক ট্রিটমেন্ট, বিশেষ করে গরম পানি, এটা সবচেয়ে বড় ওষুধ করোনার। এটা এবং গরম পানি গড়গড়া কুলি করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নাকে দিয়ে গরম পানি দিয়ে ভাপ নেওয়া, এগুলো নিলেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চাল চোরদের ক্ষমা নেই, ত্রাণ বিতরণে কোনো বৈষম্য চলবে না। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের আরও বলেন, ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে, বিএনপির এমন অভিযোগ সত্য নয়। তালিকা প্রণয়নে কোনো প্রকার বৈষম্য করা চলবে না। দল মত নির্বিশেষে যা প্রাপ্য ঠিক সে অনুযায়ী তালিকা প্রস্তুত করতে হবে। শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে, চাল চোরদের ক্ষমা নেই। বিএনপিকে ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আমি বলতে চাই, কে বাধা দিয়েছে, কোথায় বাধা দিয়েছে, তথ্য প্রমাণ দিন। এই অমানবিক কাজ যারা করছে, যারা করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, সরকারি দলের নেতারা এখন চাল চুরির মহোৎসবে নেমেছেন। রাজধানীর কাফরুলে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এই অভিযোগ করেন। আজকে নিরন্ন মানুষ, ক্ষুধার্ত মানুষ, নিম্ন আয়ের মানুষ, যারা প্রতিদিন কাজ না করলে খাবার সংগ্রহ করতে পারে না, আজকে তারা হাহাকার করছে, ক্ষুধার জ্বালায় তারা ভয়ঙ্কর একটি পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে। অথচ তাদের সরকারি রিলিফের ত্রাণ, এটা জনগণের টাকায় কেনা ত্রাণ, সেই ত্রাণ আজকে আওয়ামী লীগের নেতা, ইউপি চেয়ারম্যান, মেম্বার তাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, চাল তাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, তেল তাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। সুতরাং একটা রাষ্ট্রের একটি সরকারি চরিত্র সুস্পষ্টভাবে বোঝা যায় যে তার কর্মকাণ্ডের মধ্যে। দর্শক, বরিশালের করোনার সবশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী শাহিন হাসানের কাছে। শাহিন, জ্বর শ্বাসকষ্টে বরিশালে একজনের মৃত্যুর খবর আমরা জানিয়েছি সংবাদে, তো সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন কি? সর্বশেষ পরিস্থিতি আসলে জ্বর শ্বাসকষ্টে আপনি একজনের কথা বলেছেন, আসলে একজন না, এখানে গতকাল 8 থেকে 10 ঘন্টার ব্যবধানে 2 জনের মৃত্যু হয়েছিল। তো সেই 2 জনের মধ্যে একজন হচ্ছে ভোলার দৌলত খান এবং অন্যজন হচ্ছে বেদে সম্প্রদায়ের। তো এই 2 জনের মধ্যে মারা যাওয়ার পর তাদের যে নমুনা প্রেরণ করা হয়েছিল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে, সেখান থেকে নমুনা ফলাফল কিন্তু এসেছে। সেই নমুনা ফলাফলে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা শিবাসী মেডিকেলের পরিচালক ডাক্তার বাকের হোসেন তিনি আমাদেরকে যেটুকু জানিয়েছেন সেটি হচ্ছে তারা আসলে করোনা আক্রান্ত ছিলেন না, তাদের ফলাফল এসেছে নেগেটিভ। এর বাইরে আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সর্বশেষ কিন্তু আজকে বরিশালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছেন 31 জন। সর্বশেষ 7 জন মিলে এখন আজকে 24 ঘন্টায় 7 জনের ফলাফল হাতে এসেছে নমুনা পরীক্ষার পরে। সেই 7 জনের মধ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদের সম্পর্কে একটু বলে রাখি আমি। বাবুগঞ্জে সেই 7 জন সহ মোট 32 জন হয়েছে, সেই 31 জনের সংখ্যাটা আমি জানাচ্ছি। বাবুগঞ্জে আছেন 10 জন, বরিশাল মহানগরীতে আছেন 9 জন, মুলাদিতে আছেন 1 জন এবং হিজলায় আছেন 2 জন, আগুনঝাড়ায় আছেন 1 জন, গৌরদীতে আছেন 2 জন, উজিরপুরে আছেন 1 জন এবং বানারীপাড়ায় আছেন 2 জন। এর বাইরে মেহেন্দিগঞ্জে। শাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশালের করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিন হাসান। করোনার মধ্যেই ঝুঁকি নিয়ে প্রসূতি সেবা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। একই সঙ্গে চলছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, ইপিআই ও শিশু সেবা। জরুরি এই সেবা পেতে তাই ভিড় বাড়ছে ক্লিনিকগুলোতে। ঠান্ডাজনিত সমস্যার প্রাথমিক চিকিৎসাও দেওয়া হচ্ছে এইসব ক্লিনিকেই। করোনার কারণে অন্যান্য চিকিৎসা সেবার পাশাপাশি জরুরি প্রসূতিকালীন সেবা নিয়ে অনেকটাই উদ্বিগ্ন রোগীরা। বিশেষ করে নির্ধারিত তারিখে শিশুদের টিকা নিয়ে ভাবাচ্ছে অভিভাবকদের। যদিও মাঠ পর্যায়ে এ সেবা চালু রাখা হয়েছে, নেওয়া হয়েছে সরকারি বেসরকারি নানা উদ্যোগ। আমাদের মাতৃসেবা, শিশু সেবা, ইপিআই সেবা এবং সাধারণ যে সেবাগুলো আমরা সেটা অব্যাহত রেখেছি। আমরা জানি এখন কাজ করা ঝুঁকিপূর্ণ আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আমরা আমাদের এই ঝুঁকির মধ্যেও আমাদের সাধারণ সেবা কার্যক্রম পরিচালনা করব। করোনা আতঙ্কের মাঝে ঘরের কাছে সেবা পেয়ে অনেকটাই আবেগ আপ্লুত শিশুদের অভিভাবকরা। গভর্নমেন্ট যে ব্যবস্থাটা নিয়েছে যে বাচ্চাদের এটা জরুরি এবং এটা অব্যাহত রাখার জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ। আমরা আসতেছি, সেবাটা পাচ্ছি এখান থেকে, তা এটা আমাদের জন্য অনেকটাই উপকারী হচ্ছে। আলট্রাসাউন্ড করার জন্য আসছি, ডাক্তার দেখাবো। টিকা দেওয়ার টাইমগুলো যেন পার হয়ে গেলে বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা হয়, সেই জন্য আমাদের বাধ্যতামূলক আসতে হয়। মূলত প্রসূতি সেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সব জায়গায়। ক্লিনিকগুলোতে এ সেবা কার্যক্রমে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। মেইনলি প্রেগনেন্সি রোগী বেশি আসে, কিন্তু পাশাপাশি জ্বর, ঠান্ডা, কাশি সব ধরনের রোগী আমরা দেখে থাকি। আমরা এই অবস্থাতেও আমাদের বহির্বিভাগটা চালু রেখেছি। এছাড়া আমাদের এখানে ডেলিভারি সেন্টার, এখানে নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন সব কিছুই চালু আছে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হবার পরামর্শ দেন চিকিৎসকরা। বড় বড় হাসপাতালের পাশাপাশি ছোট ছোট অনেক ক্লিনিকেও মাতৃত্বকালীন সেবা এবং টিকা কার্যক্রম অব্যাহত রেখেছে। এর মাধ্যমে উপকৃত হচ্ছে বিপুল সংখ্যক মানুষ। শুধুমাত্র মানবিক দিক বিবেচনায় ঝুঁকি নিয়ে এ সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সবাইকে ঘরে রাখার সব রকম উদ্যোগ সত্ত্বেও সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চাপ।
অবাধ চলাফেরা নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় থাকার পরও কারণে অকারণে বের হচ্ছেন অনেকেই। তবে জরুরি প্রয়োজন ছাড়া যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও অযথা রাস্তায় বের হওয়া ব্যক্তিদের সচেতন করতে মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন জায়গায় চলে সেনাবাহিনীর কার্যক্রম। কিন্তু কে শোনে কার কথা? এত নজরদারির পরও যৌক্তিক কারণ ছাড়াই রাস্তায় নামছেন অনেকে, যাদের অনেককেই দেয়া হচ্ছে নিয়ম না মানার শাস্তি। 3 জন একলাই ছিলাম থেকে সাড়ে একজনকে খাগড়া রাখছে। একটা মাস বেশি আপনি বোঝেন কীভাবে একটা খাটের নিচ মধ্যে যদি বসে থাকি তাহলে কতক্ষণ ভালো লাগে একটা মানুষের। অন্তত একটু রাস্তাতে হাঁটতে তো বাইরে দরকার আমাকে। আমরা আমাদের পেট্রোলের সংখ্যাটা বাড়িয়েছিলাম এবং পেট্রোলের সময়টুকু বাড়িয়েছি। আমরা রাত পর্যন্ত পেট্রোল করছি। এই যে সংক্রমিত স্থানগুলো আমরা লকডাউন এবং যাতে এই লকডাউনকৃত এলাকার আশেপাশের লোকজনের যে চলাচলটা নিষেধাজ্ঞা যেটা জারি করা হয়েছে এটা যাতে বজায় থাকে এটা আমরা নিশ্চিত করে যাচ্ছি। এদিকে রাজধানীতে আগের তুলনায় ব্যক্তিগত গাড়ির চলাচলও ছিল চোখে পড়ার মতো। বের হওয়া বেশিরভাগেরই পড়তে হয়েছে পুলিশি জেরার মুখে। যারা অহেতুক রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে আমরা তাদেরকে ঘরমুখী করতেছি ভালো আচরণের মাধ্যমে। আর যারা ভাসমানভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে আমরা তাদেরকে গাড়ির কাগজপত্র চেক করতেছি। যুক্তিযুক্ত যদি কারণ না থাকে তাদেরকে মামলা দিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লুকোচুরি না খেলে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ অমান্য করে অনেকেই রাস্তায় বের হচ্ছেন নানা কারণে, নানা অজুহাতে। এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়েই চলছে। তবে সামাজিক কিংবা শারীরিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি জনগণকে সচেতন করে বাসায় থাকার পরামর্শ দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। মহামারী করোনার ধাক্কা সামলাতে ব্যাংকে বেড়েছে জমানো টাকা তোলার চাপ। গ্রাহকরা জমা দেওয়ার চেয়ে টাকা তুলছেন বেশি। এতে ব্যাংক খাতে বাড়ছে তারল্য সংকটের আশঙ্কা। তবে ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন, যে হারে টাকা তোলা হচ্ছে তাতে এখনই বিপদের শঙ্কা নেই। দেশের বেশিরভাগ ব্যাংকে টাকা জমার হার কমেছে বেশ আগে থেকেই। আমানত কমার সেই ধারাকে আরও উস্কে দিয়েছে করোনা ভাইরাস। এতে বাড়ছে নগদ টাকার সংকট। কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধের কারণে ঋণ আদায় বন্ধ প্রায়, আসছে না নতুন আমানতও। এর ওপর যোগ হয়েছে গ্রাহকদের টাকা তোলার চাপ। এই যে বাইরে আসছি শুধু অনলি ফর আপনার এই কয়েকটা টাকা উঠামো, হাত খরচের জন্য টাকা টুকা সংসারে খরচ লাগবো। এখন যেহেতু তুলছে বেশি, সামনে রোজা, সকালে কিন্তু অনেক ভিড় ছিল। এই যাবৎ এখনো প্রায় 150-এর উপরে চলে গেছে ব্যবসা, টাকা তো অনেক চলে গেছে। তবে ব্যাংকারদের দাবি, কেন্দ্রীয় ব্যাংক দুদফায় নগদ জমার হার CRR 1.5% কমানোর ফলে ব্যাংকগুলোতে 19,000 কোটি টাকার বাড়তি তারল্য তৈরি হয়েছে। তাই ব্যাংকে এখনই নগদ টাকার কোনো অভাব হবে না। বড় মাপের টাকা কেউ তুলে নিচ্ছে কিনা এ ধরনের ঘটনা খুব কম। এটা তো একটা চলমান, এখন তো অনলাইন সিস্টেম। যখন যার টাকার দরকার হয় সে কার্ড ব্যবহার করতে পারে, ATM বুথ খোলা আছে, সবকিছুই তো হাতের মুঠে এখন। আমি বাংলাদেশের ব্যাংকিং মহলের তরফ থেকে অ্যাটলিস্ট এইটুকুন মনে করি যে আমরা এই ব্যাপারে কোনো ধরনের বিপদ বা কোনো কিছু আশঙ্কা এখনো করছি না। সো যেভাবে স্বাভাবিক মাত্রায় উত্তোলন হওয়ার কথা ঠিক সেই রকম স্বাভাবিক মাত্রাতেই উত্তোলন হচ্ছে। ব্যাংকাররা বলছেন, দেশের ব্যবসা বাণিজ্য ও কলকারখানার চাকা বন্ধের প্রভাব ব্যাংকেও পড়বে। পরিস্থিতি সামলাতে সরকার যে প্রণোদনা দিতে যাচ্ছে তার ধাক্কা যাবে ব্যাংকের ওপরও। এ অবস্থায় ঋণ খেলাপিদের এড়িয়ে ভুক্তভোগীদের কাছে টাকার যোগান দেয়াই মূল চ্যালেঞ্জ। আমরা যাচাই বাছাই করছি যে যারা আবেদন করছে তারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্যতা আছে কিনা। গভর্নমেন্ট যে প্রণোদনা দিয়েছে সেখানে কিন্তু অনেক কথা বলা আছে, অনেক প্যারামিটার আছে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারও আছে যে যারা ঋণ খেলাপি তাদেরকে অ্যাড্রেস করবে না। এইটা আমি মনে করি অত্যন্ত সময় উপযোগী এবং বলিষ্ঠ পদক্ষেপ হয়েছে সরকারের তরফ থেকে এবং অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে। সো সেই ক্ষেত্রে দুষ্টু লোকদের সুযোগ নেই এই ধান খেয়ে যাওয়ার। করোনা ঝড়ে লন্ডভন্ড অর্থনীতির ক্ষয়ক্ষতি সঠিকভাবে নিরূপণ করা সম্ভব না হলে বিপর্যয় এড়ানো কঠিন হবে মনে করেন ব্যাংকাররা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। ত্রাণ আত্মসাৎকারী জনপ্রতিনিধিদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন LGRD মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, অনিয়মের সঙ্গে জড়িত বেশ কিছু জনপ্রতিনিধিকে বহিষ্কারের পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হয়েছে। রাজধানীতে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান মন্ত্রী। করোনা ভাইরাসের এই সময় আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমাদের কাজগুলো চালাইতে হবে। না যদি ডেঙ্গু রোগ যদি আবার যদি দেখা দেয় তাহলে তো তখন আপনারা এবং আমার মনে হয় দেশের জাতির জন্য এটা খুব শুভ না। যারাই দুর্নীতি করবে, অনিয়ম করবে তাদের বিরুদ্ধে
কোনো ছাড় দেওয়া হবে না, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কোভিড-19 প্রতিরোধে আমরা একসঙ্গে জয়ী হব শীর্ষক চীন বাংলাদেশ পোস্টার ডিজাইন প্রতিযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশের চীনা দূতাবাস, চায়না মিডিয়া গ্রুপ, লিঙ্কাস নেটওয়ার্ক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে পোস্টার প্রতিযোগিতা হচ্ছে। চিত্রকর্মের বিষয় কোভিড-19 রোগীর বিরুদ্ধে চীন ও বাংলাদেশের যৌথ লড়াই, ঘরে অবরুদ্ধ জীবন, করোনা ভাইরাস নিয়ে ছোট গল্প ও এই সম্পর্কে সাধারণ জ্ঞান ইত্যাদি। বাংলাদেশের চীনা দূতাবাস আশা করছে এর মাধ্যমে অনেক বন্ধু কোভিড-19 প্রতিরোধে ভূমিকা রাখবেন। সচেতনতা বৃদ্ধির সঙ্গে কোয়ারেন্টিন জীবন আরও বৈচিত্র্যময় হবে প্রতিযোগীদের। যে কোনো দেশের যে কোনো বয়সী নাগরিক এতে অংশ নিতে পারবেন। বিস্তারিত জানা যাবে চীনা দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে। এই প্রতিযোগিতা চলবে 18 জুন পর্যন্ত। করোনার কারণে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে লকডাউনে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের। দর্শক, কিছুক্ষণ আগে সৌদি আরব থেকে মোহাম্মদ সোহেল রানা, কাতার থেকে গোলাম মওলা হাজারি ও আবুধাবি থেকে জাহাঙ্গীর কবির বাপ্পি জানিয়েছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। আপনারা জানেন লক্ষ লক্ষ বাংলাদেশি এখানে বসবাস করে। ইতিমধ্যেই করোনা ভাইরাসের কারণে সৌদি আরবের প্রত্যেকটি শহরকে লকডাউন এবং কারফিউর আওতায় আনা হয়েছে। এই অবস্থায় কাজ না থাকার কারণে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন বিপাকে এবং তারা রয়েছেন অনেক কষ্টের মধ্যে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী সৌদি আরবে এসে পৌঁছেছে, যা দূতাবাস এবং কনসুলেট জেনারেল জেদ্দার মাধ্যমে শ্রমিকদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। তাছাড়া কারফিউর কারণে প্রধানমন্ত্রী দেওয়া উপহার সামগ্রী পৌঁছে দেওয়াটা অনেক কঠিন হয়ে পড়েছে। এ পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশি 32 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাছাড়া 133 জন বাংলাদেশি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। এই অবস্থা পরিস্থিতি সামাল দিতে না পারে পরিবার পরিজনের কথা চিন্তা করে তারা স্ট্রোক করেছেন বলেই ধারণা করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা জানব মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে গোলাম মওলা হাজারির কাছ থেকে। ধন্যবাদ সোহেলরা। দর্শক, আপনারা জানেন যে কাতারে বাংলাদেশের সংখ্যা প্রায় 4 লক্ষ এবং কাতারে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 5500 এবং বাংলাদেশি আক্রান্ত হয়েছে 500। এর মধ্যে মৃতের সংখ্যা 9 জন, তার মধ্যে আছেন 3 জন বাংলাদেশি। এদিকে যে সমস্ত বাংলাদেশি বিভিন্ন সমস্যা আছেন তারা কাতার সরকার এবং বাংলাদেশ কমিউনিটি এবং বিত্তবান ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 5 লাখ টাকা অনুদান এসেছে। অনুদান দূতাবাসের তত্ত্বাবধানে অসহায় বাংলাদেশের মাঝে বিতরণ করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। চলে যাচ্ছি সংযুক্ত আরব আমিরাতে জাহাঙ্গীর কবির বাপ্পির কাছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে। ধন্যবাদ গোলাম মওলা হাজারি। সর্বত্র অ্যাম্বুলেন্সের ছুটোছুটি, ঘনবসতিপূর্ণ ব্যাচেলর আবাসনগুলো একের পর এক করোনা ভাইরাস সংক্রমণ পাওয়ায় তা লকডাউনের আওতায় আনা। দুবাইতে গত 3 সপ্তাহ ধরে জীবাণুমুক্তি অভিযানের জন্য পূর্ণাঙ্গ লকডাউন এবং আবুধাবি সহ অন্যান্য আমিরাতে আংশিক লকডাউনের কারণে প্রবাসে যথেষ্ট উৎকণ্ঠা বিরাজ করছে। এ পর্যন্ত 37 জন বাংলাদেশির মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেছে এবং 8 জন এর মধ্যে সুস্থ ফিরে গেছেন, 2 জনের মৃত্যু ঘটেছে। দূতাবাসের এই তথ্য যদিও পূর্ণাঙ্গ নয় বলে প্রবাসীরা মনে করেন। আবুধাবি দূতাবাস এবং দুবাই কনসুলেট প্রবাসী কমিউনিটিকে নিয়ে এই সংকট মোকাবেলায় কাজ করছেন। যদিও সরকারের কাছ থেকে 8 লক্ষ প্রবাসীর জন্য সাহায্য পাওয়া গেছে মাত্র 40 লক্ষ টাকা, যা পর্যাপ্ত নয়। সংকটের কারণে প্রবাসী, বিশেষ করে প্রান্তিক শ্রমিকরা অত্যন্ত মানবেতর অবস্থায় দিনাতিপাত করছেন। এই ছিল ইউএই থেকে আমার কাছে সর্বশেষ। এবার আমরা ফিরে যাচ্ছি ঢাকা স্টুডিওতে। ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে 2 পক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত অন্তত 15 জন। উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সকাল 11টায় ওই সংঘর্ষ হয়। পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বর ও শাহজাহান মাতুব্বরের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে আজ তারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন 1 জন। আহত 15 জনকে ভর্তি করা হয় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় 10 জনকে আটক করেছে পুলিশ। ঢাকার উপকণ্ঠের কেরানীগঞ্জের বেশিরভাগ বাসিন্দাই লকডাউন ও সামাজিক দূরত্ব মানছেন না। এরই মধ্যে সেখানে করোনা ভাইরাসে মারা গেছেন 3 জন। আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 1 জন ডাক্তার, 1 জন স্টাফ ও 1 জন পুলিশ সদস্য সহ 46 জন। কেরানীগঞ্জের প্রতিনিধি আব্দুল গনির রিপোর্ট। করোনা শনাক্তের দিক দিয়ে রাজধানী ও নারায়ণগঞ্জের পরই এখন কেরানীগঞ্জের অবস্থান।
এরই মধ্যে কেরানীগঞ্জকে করোনা ছড়ানোর হটস্পট হিসেবে আখ্যা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জিঞ্জিরা, আগানগর, কালীনন্দী, সুভাড্ডা ও শাক্তা এই 5টি ইউনিয়ন উপজেলার প্রশাসন লকডাউন ঘোষণা করলেও সেই লকডাউন মানছে না স্থানীয়রা। যে যার মতো বিভিন্ন যুক্তি তুলে ধরছেন। এলাকায় চলাচল করছে ব্যাপক সংখ্যক রিকশা, সিএনজি সহ অন্যান্য যানবাহন। এছাড়া পাড়া মহল্লা, অলিগলি, চায়ের দোকান ও মুদির দোকানে দেধারসে চলছে সব বয়সী মানুষের আড্ডা। সামাজিক দূরত্ব না মেনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বিভিন্ন বাজারেও। ঘরে বসে থাকা যাবে না, পয়সা রয়েছে, এখন তো আর চলার মতো টাকা নাই। ঘরে চাইলেও নাই গা, সরকার সাহায্য দেয় কিন্তু সরকার তো সবাই দেয় না। নেতা ভেতার কাছে দেয় কিন্তু নেতা ভেতা তো ঘরে যায় দেখে না, যারা চিনে তাদেরকেই দেয়, আমাদের দেয় না। সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতন করতে বিভিন্ন এলাকা ও বাজারে মাইকিং করে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে উপজেলা প্রশাসন। কোভিড-19 রোগটি স্প্রেড করার জন্য যে যতগুলো আনুষঙ্গিকতার প্রয়োজন আছে সবই মনে হচ্ছে এখানে আছে আসলে। সেই জন্য আমি এই এলাকার জনগণকেও একটু বলতে চাই যে আপনারা একটু ঘুরে থাকুন, আমাদের প্রশাসনকে একটু সহযোগিতা করুন। প্রতিদিনই প্রতি মুহূর্তে আমরা আসলে মানুষকে সচেতন করছি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সদস্যদের নিয়ে। জিঞ্জিরা, কালিন্দী, শাক্তা ইউনিয়নে জনগণের চলাচল সীমিত এবং নিয়ন্ত্রিত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় না রাখলে ভয়াবহ রূপ নিতে পারে এই ভাইরাস, আশঙ্কা সচেতন মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নোয়াখালীর সোনাইমুড়িতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে 3টি দোকান। এ সময় দোকানের তার ছিঁড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন একজন। মঙ্গলবার সকালে চাষিরহাট ইউনিয়নের কাবিলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাহাত হোসেনের বাড়ির কুমিল্লার মোহরনগঞ্জে। নিহত স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে দোকানে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিন উদ্দিন ও মেহরাব হোসেন ভুট্টো নামে 2 জনকে আটক করা হয়েছে। সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ জানান, ইউনিয়নের পোরকড়া ও কাবিলপুর গ্রামবাসীর মধ্যে বিরোধ ছিল। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মহামারী করোনার ভয়াল থাবা বসিয়েছে এবার জ্বালানি তেলের বাজারে। ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে চলে যায় শূন্যেরও নিচে। অবশ্য মঙ্গলবার সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। সোমবার যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল -$37.63, অর্থাৎ ক্রেতাকে প্রতি ব্যারেল তেলের সঙ্গে এই পরিমাণ অর্থও দিতে রাজি ছিলেন উৎপাদকরা। বিশ্লেষকরা বলছেন, করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লকডাউনে বিশ্বের বহু দেশের মানুষ এখন ঘরবন্দি, চলছে না গাড়ি, বিমান, বন্ধ কারখানাগুলো। এমন পরিস্থিতিতে বিশ্বের তেলের চাহিদা না থাকায় এবং উৎপাদিত তেলের মজুদের জায়গাগুলো আর ফাঁকা না থাকায় জ্বালানি তেলের দামের পতন হলো। অবশ্য মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়িয়ে জ্বালানি তেল $1.37 বিক্রি হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ল্যাব থেকে নয়, চীনে বাদুড় থেকে ছড়িয়েছে করোনা, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে মৃতের সংখ্যা 1,70,000 ছাড়িয়েছে। দেশে করোনায় আরও 9 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 434 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 110-এ। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে দেশের 7 জেলায় 10 জনের মৃত্যু। ত্রাণের দাবিতে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় আর বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ। চাল চোরদের ক্ষমা নেই, ত্রাণ বিতরণে কোনো বৈষম্য চলবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। চাল চুরির মহোৎসবে নেমেছেন সরকারি দলের নেতারা, অভিযোগ ক্রিসভেল। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার জন্য